এবং উপকূলের মানুষের ঠিক কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত আপনার কাছে তথ্য এসছে? আপনি এর আগে বলছিলেন যে খুব বেশি তথ্য নেই, তারপরেও সাধারণ মানুষের সাথে নিশ্চয়ই কথা বলতে পেরেছেন, তারা কি বলছেন? ধন্যবাদ ফারানা। পরিস্থিতির আসলে কোনো ধরনের উন্নতি নেই, একেবারেই ভয়াবহ বৃষ্টি, বাতাস এবং সাগরের জোয়ার মিলে যে পরিস্থিতি এখনও রয়েছে সেটি ঘূর্ণিঝড়ের তাণ্ডব কতটা শেষ হয়েছে সেটি আসলে বলার অপেক্ষা রাখে। কিন্তু আমরা যদি একটু দেখাই যে এখনকার পরিস্থিতিটি কী রয়েছে, যে ঘূর্ণিঝড়ের রিমেলের তাণ্ডব এখনও শেষ হয়নি এই উপকূলে, সেই তাণ্ডব চলছে। যে মার্কেটগুলো রয়েছে, দোকানগুলো রয়েছে, বাড়িঘর রয়েছে, যেগুলো বিধ্বস্ত হয়ে গেছে সেগুলো তো বিধ্বস্ত হয়েই গেছে, কিন্তু শঙ্কার যে বিষয়টি সেটি সাগরের জোয়ার রয়েছে এখন একেবারেই, যে সাগরের ঢেউগুলো সেগুলো আসতে পড়ছে একেবারেই উপকূলে, এবং নতুন করে যেসব নিম্নাঞ্চল রয়েছে সেগুলো আবারও প্লাবিত হতে পারে সেই শঙ্কাটি উপকূলবাসী করছেন। বেশ কয়েকটি এলাকায় এরই মধ্যে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে যে পরিস্থিতি এখনও রয়েছে এই পরিস্থিতি যদি আরও পুরো জোয়ারের সময়টুকু থাকে, অর্থাৎ 2:30 থেকে 3টা পর্যন্ত জোয়ার থাকবে, সেই জোয়ারের পর্যন্ত থাকলে এই পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখনও যে বাতাস চলছে, পুলিশের যে ব্যারিকেডগুলো পর্যটন এলাকাগুলোতে দেওয়া হয়েছিল সেইগুলো একেবারেই উড়িয়ে নিয়ে এসেছে, এবং এইরকম ভারী জিনিস যে এক হাতে তো 2জন বা 3জনে এটি তুলে নিয়ে আসা সম্ভব না, এরকম ভারী ভারী জিনিস কিন্তু বাতাসের তোড়ে অনেক দূরে উড়িয়ে নিয়ে এসে ফেলা হয়েছে। একেবারেই বিধ্বস্ত অবস্থা। যে মার্কেটগুলোতে আমরা আশ্রয় নিয়েছি বা এখন যে এখানে আছি সেগুলোর যে টিনের চালা ছিল সেগুলো বিধ্বস্ত, পাশের যে মার্কেট, এতিমখানা, এগুলো সবই মোটামুটি লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার মধ্যে আমি অন্ততপক্ষে 4টি বেড়িবাঁধের খবর পেয়েছি এরই মধ্যে, যেগুলো বিধ্বস্ত হয়ে গেছে। সে এলাকায় কয়েকশো বাড়িঘর এরই মধ্যে বিধ্বস্ত হয়েছে, অর্থাৎ মাঝির পাড়া নামের একটি জায়গা আছে, মাঝির কান্দি, সেই এলাকায় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হওয়ার খবর এরই মধ্যে পেয়েছি। দেখতে পাচ্ছেন যে শেষ সময়ে যারা ব্যবসায়ী আছেন তারা তাদের মালামাল সরানোর এখনও চেষ্টা করছেন, এবং একই সাথে সাগরের পরিস্থিতি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাগর এখনও কতটা উত্তাল রয়েছে এবং একেবারেই ভরা জোয়ার। এই জোয়ারের পানি যখন দোতলায় ঢুকে যাবে তখন কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। কোন বৃষ্টি শুরু হয়েছে মারানা, অর্থাৎ আমরা এই বৃষ্টি হয়তো ভেবেছিলাম যে বা আবহাওয়া শেষ হয়ে যাওয়ার একটি সকাল নাগাদ একটি শেষ হয়ে যাওয়ার একটি হবে হয়তো এরকম ধারণা করেছিল এলাকাবাসী, কিন্তু পরিস্থিতির কোনো ধরনেরই উন্নতি হচ্ছে না। এটি শেষ হবে কখন, তারপরেই পরিস্থিতিটি বোঝা যাবে যে কতটা ক্ষতি হয়েছে উপকূলের, কত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। কারণ স্থানীয় আবহাওয়া অফিসের সাথে কি আপনার কোনো কথা হয়েছে ঠিক এই ধরনের তাণ্ডব আর কতক্ষণ চলবে বলে তারা ধারণা করছেন? স্থানীয় আবহাওয়া অফিসের সাথে কি কোনো কথা হয়েছে আপনার? স্বাভাবিকভাবে যোগাযোগ আমি কি দেখুন, এখানকার যারা আবহাওয়া অফিসের কর্মকর্তা আছে তারা আমাদেরকে কোনো তথ্য দিচ্ছে না, তারা সব পুরোটাই ঢাকার উপরে নির্ভর করছেন। আমরা যতটুকু এই উপকূলের মানুষ আছে তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে আবহাওয়া অফিস যে নির্দেশনা দিয়েছিল যে সকাল নাগাদ এটি তাণ্ডব মোটামুটি শেষ হয়ে আসবে, ভোর রাত নাগাদ, এরপরে হয়তো বৃষ্টি থাকবে, হালকা বাতাস থাকবে, ঘূর্ণিঝড়ের পরে আমরা যে পরিস্থিতি দেখতে পাই, কিন্তু এখনও তুমুল বাতাস। অর্থাৎ গতকাল রাতে আমরা যে পরিস্থিতি দেখেছি, রাত 12টা থেকে 3টা পর্যন্ত তুমুল বাতাস ছিল, তুমুল বৃষ্টি, সেই পরিস্থিতি তো রয়েছেই। একই সাথে সকাল 9:30 10টা থেকে জোয়ার শুরু হয়েছে, পূর্ণ জোয়ার চলছে, এবং সেই জোয়ারের কারণে এখনও দেখতে পাচ্ছেন যে এই আমরা সমুদ্র তীর থেকে অনেকটা ভেতরে আছি, তারপর এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। এরকম পরিস্থিতিতে যে দোকানপাটগুলো টিকে থাকার চেষ্টা করছে সেটি একেবারেই নড়বড় অবস্থায়। ইমন, পটুয়াখালীর কলাপাড়ার ঠিক কোন এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? এখন পরিস্থিতি যা রয়েছে তাতে এই পরিস্থিতির যদি উন্নতি না হয় তাহলে দেখুন, কলাপাড়া উপজেলার যে এলাকাগুলোর ছোট্ট আলম ভাই, কলাপাড়ার যে এলাকাগুলো বিধ্বস্ত হয়েছে তার মধ্যে
তিনটি ইউনিয়নের নাম আমরা শুনতে পাচ্ছি, যেটি নাম এই মুহূর্তে আমি হয়তো আপনাকে কিছুক্ষণ আগেই আমার কথা হয়েছিল সেই ইউনিয়নের চেয়ারম্যানের সাথে, আমি নামটি আপনাকে বলছি যে উপজেলার 3টি বেড়িবাঁধের খবর আমরা পেয়েছি, 3টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এছাড়া রাঙাবালিতেও 2টি ইউনিয়নের খবর আমরা পাচ্ছি, সেই 2টি ইউনিয়নের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। নামগুলো নিশ্চয়ই আমরা পাবো, নিশ্চয়ই আপনি পাবেন। ইমন, আরেকটু জানতে চাই, গতকাল দুপুর থেকে আমরা জানি কলাপাড়ায় বিদ্যুৎ নেই এবং সেখানে 5টি ইউনিয়ন গতকাল রাত পর্যন্ত প্লাবিত হয়েছে, সেটির উচ্চতাও অনেক বেশি ছিল। এখন কি আসলে সেই এলাকাগুলোতে বিদ্যুৎ ফিরেছে? কোনো খবর কি পেয়েছেন? না, কোনো এলাকাতেই আসলে ফারহানা বিদ্যুৎ নেই এবং বিদ্যুৎ কবে আসবে সেটি বলাও নিশ্চিত করে যাচ্ছে না, কারণ বিদ্যুতের বেশিরভাগ খুঁটি উঠে গেছে, বিদ্যুতের বেশিরভাগ লাইন ছিঁড়ে গেছে। আমি হয়তো বৃষ্টির কারণে, ঝোড়ো আবহাওয়ার কারণে আপনাকে দেখাতে পারছি না। ট্রান্সমিটার সহকারে যে খুঁটিগুলো রয়েছে সেগুলো অনেকটা গাছের মতো করে নড়ছে, যে কোনো সময় পড়ে যাবে এরকম পরিস্থিতি। বেশ কয়েকটি বিদ্যুতের তার এই রাস্তাতেই রয়েছে যেগুলো ছিঁড়ে পড়ে আছে। পুরো শহরের পরিস্থিতি নয়, পুরো এলাকার পরিস্থিতি একেবারে এরকম যে কোনো জায়গাতে বিদ্যুতের তার ছিঁড়ে আছে। এখন যদি বিদ্যুৎ এই সংযোগগুলো পরিপূর্ণ না করে, চেক না করে যদি কোনো কারণে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, তাহলে যে কোনো মানুষ সেটির ভয়াবহ দুর্ঘটনা ঘটাবে। ইমন, আমরা জানি পানির সংযোগও বিচ্ছিন্ন রয়েছে, মানে পানি সরবরাহ বন্ধ রয়েছে সেই এলাকাতে, সেটির কি অবস্থা? দেখুন, নিম্নাঞ্চল যেগুলো প্লাবিত হয় ঝড়ের সময় আমরা সেটি দেখে থাকি যে টিউবওয়েল, মূলত যে সুপেয় পানির যে একমাত্র রিসোর্স রয়েছে, সেই টিউবওয়েলগুলো নিম্নাঞ্চল প্লাবিত হলেই দুর্যোগের কারণে সেগুলো বন্ধ হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই একটি খাবার পানির সংকট হয়ে যায়। এখন যেহেতু বৃষ্টি চলছে, বৃষ্টির পানি ধরে রেখে হয়তো পরিস্থিতি সামাল দেওয়া যাবে, কিন্তু এই বৃষ্টি যখন থেমে যাবে আগামী 7 থেকে 10 দিন এই পানির ব্যবস্থা কী হবে সেটি নিয়ে নতুন করে ভাবতে হবে। এবং উপকূলে সুপেয় পানি, অর্থাৎ পানি দুদিকেই মানুষের জন্য দুর্ভোগ। উপকূলের জন্য একদিকে নোনা পানি যেমন ঢুকে যাবে, ফসলের ক্ষতি করবে দীর্ঘমেয়াদে, এবং অন্যদিকে এই এত পানি থাকার পরেও মানুষের কিন্তু খাবার পানি জোটে না, কারণ এই ঘূর্ণিঝড়ের সময় পুরো লবণাক্ত পানি এবং টিউবওয়েলগুলোকে যখন ক্ষতিগ্রস্ত করে তখন কিন্তু খাবার পানির জন্য এই মানুষকে বৃষ্টির পানির উপরই ভরসা করতে হয়, অথবা বিকল্প কোনো উপায় তাদেরকে খুঁজে বের করতে হয়। এবং পুরো উপকূল জুড়েই কিন্তু এই সংকটটি দীর্ঘদিন ধরে চলে আসছে। সেই সিডোর বলেন, আইলা বলেন, এরপর থেকেই এই যে খাবার পানির এই এলাকার নিয়ে মানুষের যে যুদ্ধ, মাইলের পর মাইল নারীদেরকে হেঁটে গিয়ে তারপরে কোনো, আমরা সেই খবরটি জানি। ইমন, অনেক ধন্যবাদ।